ঘটনাটা 2014 সালের। আমি তখন জার্মানিতে ট্রাক চালাতাম। আমাকে এমন এক রাস্তা দিয়ে যেতে হয়েছিল যেটা ছিল ভয়ঙ্কর। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ব্ল্যাক ফরেস্ট, যেটাকে B500 নামেও ডাকা হয়। আমাকে তখন ব্যাডেন থেকে ফাডেন স্টেটের দিকে যেতে হতো। মাঝপথে প্রায় 60 কিলোমিটারের একটা অংশ আছে যেটাকে খুবই হন্টেড বলা হয়। এমনকি দিনে সেখানকার পরিবেশ অন্ধকারে ঢাকা থাকে। আমার ওই পথ দিয়ে যেতেই হতো। আমার একটি কুকুর ছিল, নাম রেখেছিলাম রেক্স। ওর প্রতি আমার ভীষণ টান ছিল, যেন নিজের সন্তানের মতো। তাকে আমি বড় করেছি। আমার প্রতিটি কথা, আমার প্রতিটি আচরণ, আমার প্রতিটি অনুভূতি সে বুঝতে পারত। আমি যদি দুঃখে থাকতাম ও বুঝতো, আমি যদি কষ্টে থাকতাম ও বুঝতো, আমি খুশি থাকলেও ও টের পেত। যাই হোক, যাত্রাটা 2 দিনের ছিল, কিন্তু ওই ভয়ঙ্কর অংশটুকুই আমার জন্য আসল চ্যালেঞ্জ ছিল। চেষ্টা করেছিলাম যেন দিনের বেলাতেই ওই অংশটা পার হই, কিন্তু নিজের আলস্যের কারণে আমি যাত্রা দেরি করে শুরু করলাম। যেভাবে হিসাব করেছিলাম তাতে সন্ধ্যার মধ্যে ওই অংশে পৌঁছে যাব। তবু আমি আত্মবিশ্বাসী ছিলাম। ট্রাক দ্রুত চালিয়ে আমি যেন রাত নামার আগেই ওই জঙ্গলটা পার হয়ে যাই। আমি পাকিস্তানি হলেও জীবনের প্রায় সবটাই জার্মানিতে কাটিয়েছি। এখানে আমার ভাইদেরও সেটেল করেছি। আর আমার সেই ডগ রেক্স প্রতিটি যাত্রায় আমার সঙ্গী। ছোটবেলা থেকেই আমি তাকে লালন পালন করেছি, তাই ও আমার ছায়াসঙ্গী ছিল। এটা সাধারণ ট্রাক নয়, এটা সম্পূর্ণ অটোমেটিক ট্রাক। সব ধরনের আধুনিক প্রযুক্তি এতে আছে। এমনকি চাইলে হাইওয়েতে এটাকে অটো ড্রাইভ মোডে চালানো যায়, মানে ম্যাপে সেট করে দিলে স্টিয়ারিং ধরারও প্রয়োজন হয় না। সামনে যদি কোনো গাড়ি আসে এটা নিজে থেকেই ব্রেক কষে দেয়। এমনকি ড্রাইভারের চোখের ওপরও বিশেষ সেন্সর ক্যামেরা থাকে, যেটা ক্রমাগত আমাদের দৃষ্টি পর্যবেক্ষণ করে। যদি গাড়ি চালাতে চালাতে আমার চোখে হঠাৎ ঘুম এসে যেত, সেই সেন্সর আমার চোখ দেখে সঙ্গে সঙ্গে ট্রাকে ব্রেক লাগিয়ে দিত। মানে সব রকম সতর্কতার ব্যবস্থা ওই ট্রাকে ছিল। আর সেই ক্যাবিনটা যেন পুরো একটা বাড়ির মতো সাজানো। সব ধরনের সুযোগ সুবিধা ছিল তাতে। যদি আমার রান্না করার দরকার হয় তাও করা যেত। ভিতরে কিচেনের মতো সিস্টেম ছিল। ড্রাইভিং সিটের পেছনেই একটা ঠিকঠাক কেবিন বানানো ছিল, যাতে আমি চাইলে সেখানেই বিশ্রাম নিতে পারি। গাড়ির ভেতর হিটার, এসি সব কিছুই ছিল। সেই সময় শীতকাল, আর আমি রওনা দিলাম আমার যাত্রায়। ব্ল্যাক ফরেস্টের আগে পুরো পথটাই প্রায় নির্জন ছিল। চারদিকে শুনশান নীরবতা। আপনাকে কি বলবো, দিনে দুপুরেও সেই জায়গা ছিল অদ্ভুতভাবে নির্জন। আমার সাথে ছিল রেক্স। সেও ভ্রমণটা উপভোগ করছিল, জানালার বাইরে মুখ করে চারপাশে দৃশ্য দেখছিল। আমি গাড়ির মধ্যে গান চালিয়ে রেখেছিলাম, মজা করে গাড়ি চালাচ্ছিলাম। আসলে এই ট্রাক চালানো গাড়ির চেয়েও সহজ ছিল। শুধু একটা সাবধানতা অবলম্বন করতে হতো। পিছনে বিশাল কন্টেইনারগুলোতে নজর রাখতে হয়। টার্ন নেওয়ার সময় বা রিভার্স করার সময় সেটার হিসেব কষতে হয়। এইটুকুই সাবধানতা ছিল। বাকিটা ছিল শুধু আমার দায়িত্ব, এই ট্রাক চালানো। অনেক দূর এগিয়ে যাওয়ার পর সন্ধ্যা নামতে শুরু করলো। তখন বুঝতে পারলাম হয়তো আমি দিনের আলোয় এই ভয়ঙ্কর অংশটা পার হতে পারবো না। এখন রাতেই আমাকে এই অংশ দিয়ে যেতে হবে। তখনও আমার মনে কোনো ভয় ছিল না, শুধু চারপাশের অদ্ভুত পরিবেশটা মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। কারণ দিনের বেলাতেই জায়গাটা ছিল ভয়ঙ্কর নির্জন। আমি জীবনে অনেক জায়গায় ট্রাক চালিয়েছি, কিন্তু এত ভয়ঙ্কর নির্জন জায়গা আগে কখনো দেখিনি। যেখানে দিনে দাঁড়ালেই বুক কেঁপে ওঠে, সেখানে রাতের পরিবেশ কেমন হতে পারে তা ভেবে আমি শিউরে উঠছিলাম। গাড়ির হেডলাইট জ্বালানো ছিল। তখন সন্ধ্যা, কিন্তু চারপাশে এত অন্ধকার হয়ে গিয়েছিল যে হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। শুধু হেডলাইটের আলোয় সামনে পড়া রাস্তাটাই চোখে পড়ছিল। সেই আলোতে চোখ রেখে আর গান শুনতে শুনতে আমি এগিয়ে চলছিলাম। রাস্তাটা এমন ছিল যে দুপাশে ঘন জঙ্গল। এও কোনো সাধারণ জঙ্গল ছিল না, এটা ছিল ভয়ঙ্কর জঙ্গল। গাছগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকেছিল যেন আকাশটাই তারা ঢেকে ফেলেছে।
ট্রাকের আলো যখন সেই গাছের ডালে পড়তো তখন ছায়াগুলো এমন ভয়ঙ্কর লাগতো, যেন বিশাল আকৃতির মানুষ দুই পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। যতই রাত গভীর হচ্ছিল ততই আমার ভেতরে ভয় জমতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম রেক্সও কিছুটা নার্ভাস। ওর মুখের ভাবেই বোঝা যাচ্ছিল যেন সেও কিছু ভয় পাচ্ছে। অথচ রেক্স এমন কুকুর যেটা আমার সাথে আগে বহুবার রাতের অন্ধকারে নির্জন পথে ভ্রমণ করেছে। হঠাৎ চলতে চলতে আমি অনুভব করলাম আমার হেডলাইটের আলোয় এমন মনে হচ্ছে যেন রাস্তার উপর ঝুঁকে থাকা গাছগুলোর ভেতর কেউ দৌড়াচ্ছে, আমার ট্রাকের গতির সাথে তাল মিলিয়ে একদিক থেকে আরেক দিকে। আর গাছগুলোর ডালপালা ধরে ধরে দৌড়াচ্ছে। আমি কাউকে চোখে দেখিনি, কিন্তু নিশ্চিতভাবেই কোনো কিছু ছিল যেটা অদৃশ্য, কারণ আমার ট্রাক যতই সামনে বাড়ছিল ঠিক ততই সেই গাছগুলোর পাতা আর ডালপালাগুলো নড়ছিল। অথচ একটু আগেই দেখেছিলাম সব গাছগাছালি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, একেবারে স্থির। হঠাৎই যেন কেউ সেগুলোর উপর দিয়ে ছুটে যাচ্ছে আর সাথে সাথেই দুলে উঠছে। আমি তখন ট্রাকের গান পুরোপুরি বন্ধ করে দিলাম, কারণ বুকের ভেতর ভয় জমে উঠছিল। কোনো এক অদৃশ্য সত্তা আমাদের সঙ্গে সঙ্গে গাছের আড়াল ধরে সামনে এগোচ্ছিল। ডান দিকে তাকাই শুধু অন্ধকার, বাঁ দিকে তাকাই সেখানেও ঘন অন্ধকার। হয়তো আমি যতটা বর্ণনা করছি শুনে আপনাদের কাছে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই দৃশ্য আমি নিজ চোখে দেখেছি, এটা শুধু আমি বুঝতে পারবো। এখানে বলে রাখি, আমার ট্রাকের ড্যাশবোর্ডে ক্যামেরা বসানো ছিল, মানে এলইডি স্ক্রিনে চারদিকের ভিউ দেখানো যায়। ট্রাকের চারপাশে ক্যামেরা লাগানো ছিল, এমনকি ব্যাক সাইড পর্যন্ত মনিটরে দেখা যেত। চাইলে আমি যে কোনো ক্যামেরায় ক্লিক করে দেখতে পারতাম। কিন্তু যাত্রা যতই বাড়ছিল ততই আমার বুক কেঁপে উঠছিল। মনে হচ্ছিল কেউ একজন গাছগুলোর আড়াল ধরে আমার গতির সঙ্গে দৌড়াচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পশু, বানর এরকম কিছু হবে, কারণ কিছু এলাকায় বানরের দল গাড়ির পিছনে লেগে যায়, হয়তো এটাই আমাকে ফলো করছে। কিন্তু আবার মনে হচ্ছিল না, এটা কোনো সাধারণ প্রাণী নয়, নিশ্চিতভাবেই অন্য কোনো মাকলুক। আমি তখন ট্রাকের গতি আরো বাড়িয়ে দিলাম। রাস্তাটা ছিল সিঙ্গেল ওয়ান ওয়ে আর ভীষণ নির্জন হওয়ায় কোনো ঝুঁকি ছিল না, তাই গতি বাড়াতে দ্বিধা করলাম না। চলতে চলতে আকাশের দিকে তাকালাম। গাছের আড়াল ভেদ করে বিদ্যুৎ ঝলকানি হচ্ছিল। তখনই বুঝলাম হ্যাঁ, গাছের ওপাশে আকাশ আছে আর আবহাওয়া খারাপ হচ্ছে। যেদিকে যাচ্ছিলাম সেদিকেই বিদ্যুতের ঝলকানি হচ্ছিল। তখনই টের পেলাম খুব শীঘ্রই বৃষ্টি নামবে। কিন্তু বৃষ্টি নিয়ে আমার কোনো দুশ্চিন্তা ছিল না। হঠাৎ করেই আমার ট্রাকের কেবিনের উপর কোনো এক জিনিস এসে ধপ করে পড়ল। প্রবল শব্দ হলো। আমার রেক্স ভয় পেয়ে নিচু হয়ে চুপচাপ বসে পড়ল। আমার বুকের ভেতর ভয় জমে গেল। তারপরেই মনে হলো যে জিনিসটা কেবিনে পড়েছিল সেটা আবার লাফ দিয়ে পিছনের কন্টেইনারের উপরে উঠে গেল, যেন ভারী পা টিপে টিপে কন্টেইনারের একদিক থেকে আরেক দিকে হাঁটছে। রেক্স একেবারে নিশ্চুপ মনে হচ্ছিল, সেও পুরো পরিবেশটা খেয়াল করছে। এদিকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওয়াইপার চালালাম, কিন্তু ট্রাকের ভেতর কাছে কুয়াশা জমতে লাগলো। দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছিল, ট্রাক চালাতে কষ্ট হচ্ছিল। অথচ নিশ্চিত জানতাম আমাদের গাড়ির ওপরে কেউ আছে। কন্টেইনারের ওপাশে পায়ের শব্দ হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের পর হঠাৎ থেমে গেল। মনে হলো ওটা হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছে। মনকে বোঝালাম হয়তো আমি অকারণেই ভয় পাচ্ছি, হয়তো কোনো পশু। কিন্তু না, এটা কোনো পশু ছিল না, আমি নিশ্চিত ছিলাম। কারণ হাঁটার ভঙ্গি, পায়ের চাপা শব্দ একেবারে মানুষের মতো, কিন্তু সেটা ছিল অস্বাভাবিকভাবে ভারী, যেন বিশাল শরীরের ভারী পা কন্টেইনারের ওপর পড়ছে। পুরো ট্রাক যেন কাঁপছিল আর নড়ছিল। তবুও আমি ট্রাক থামাইনি, কারণ এমন সময় অনেকেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি নিজের মনকে সারভাইভাল মোডে নিয়ে গেলাম। আমাকে বাঁচতে হবে, ট্রাককে বাঁচাতে হবে, আর আমার রেক্সকেও, যেটা আমি সব জায়গায় সাথে রাখি। রেক্স আমার কাছে নিজের সন্তানের মতো। ওর যদি কোনো ক্ষতি হয়, আমার কষ্ট হয় নিজের সন্তানের মতো। যাই হোক, আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে অদ্ভুত জিনিসটা ছিল সেটা ট্রাকের পেছনের কন্টেইনারের উপর বসে আছে। আমি তখন চলন্ত ট্রাকেই
এলইডি অন করলাম আর ক্যামেরাগুলোতে দেখলাম, হঠাৎ দেখি একেবারে ট্রাকের একদম পেছনে একটা কালো ছায়া দাঁড়ানো, মনে হচ্ছিল উপরের গাছ থেকে লাফিয়ে এসে ট্রাকের উপর বসেছে, কিন্তু ভিডিওতে সেটা স্পষ্ট ধরা পড়েনি, কেবল লাফানোর মুহূর্তটা দেখা গিয়েছিল। তারপর ক্যামেরার ফোকাস নষ্ট হয়ে যায়। আমি আর সাহস পাইনি ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখার। কেবিনে বসে আমি আর আমার র্যাক্স চুপচাপ এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এরপর সামনে এলো সেই ব্ল্যাক ফরেস্ট, যাকে অনেকে B500 বলে। আমি কিভাবে বোঝাই, যত ভয়ঙ্কর কথা শুনেছিলাম, বাস্তবে এই জঙ্গল তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। টানা বৃষ্টিতে রাস্তা ভিজে কাদা হয়ে গিয়েছিল। আগেও বৃষ্টি এখানে রাস্তা অনেকটা ভেঙে দিয়েছিল। সামনে প্রায় 80 কিলোমিটার রাস্তা ভয়ঙ্কর খারাপ। ট্রাকের গতি খুব কমে গেল। হঠাৎ সামনে আলো পড়তেই দেখি রাস্তার উপর গাছ পড়ে আছে, ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তা পুরোপুরি বন্ধ, দুই দিকে শুধু অন্ধকার জঙ্গল। আমার আর কোনো বিকল্প পথ নেই। শেষমেশ ট্রাক থামালাম, চারপাশ খেয়াল করতে লাগলাম। ভৌতিক পরিবেশ যেন বুক চেপে ধরছিল। ফিরে যাওয়ার মতো সাহস আর ছিল না আমার। ট্রাক বন্ধ করে কেবিনের ভেতরে বসলাম। ট্রাকটা এমনভাবে ব্যাক করে রাখলাম যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে, কিন্তু বুকের ভেতর অজানা ভয় খসখস করছিল। এত নির্জন জায়গা, সাহায্যের জন্য এখানে কেউ আসবে না। ফোন বের করে চারদিকে চেষ্টা করলাম কল দিতে, কিন্তু কোথাও সিগন্যাল নেই। ভেবেছিলাম অন্তত বেসে একটা কল দিতে পারবো, কিন্তু সিগন্যাল একদমই নেই। শেষমেশ আমি ট্রাক থেকে নেমে পড়লাম। চারপাশ দেখে বোঝার চেষ্টা করলাম। কেবিনের ভেতরে যেরকম ভয় ছিল, বাইরে নেমে সেটা যেন আরও 10 গুণ বাড়লো। আমার সাথে র্যাক্সও নেমে এলো। আমি গাড়ির দরজা বন্ধ করলাম। সিগন্যালের খোঁজে এদিক ওদিক হাঁটতে লাগলাম। যদি বেসে খবর দিতে পারি যে আমি এখানে আটকে গেছি আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমি আশা করছিলাম কনস্ট্রাকশন স্টাফ এসে মাটি ধসে পড়ার সেই জিনিসগুলো সরিয়ে দেবে, তবেই আমি সামনে এগোতে পারবো। তাই কুকুরটাকে নিয়ে আমি নিচে নেমে চারদিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পাহাড়ের এক উঁচু চূড়া থেকে এক ঝলক আলো দেখতে পেলাম। মনে হলো হয়তো ওখানে কোনো জনবসতি আছে। যদি কাউকে পেয়ে যাই তাহলে তারা এসে রাস্তা পরিষ্কার করতে পারবে, না হয় অন্তত লোকাল কাউকে খবর দিয়ে আমার বেসে বার্তা পাঠাতে পারবে। কিন্তু যতদূর আমি জানতাম ওই জায়গাটা ভীষণ নির্জন, মানুষ এখানে থাকে না। তবুও আমার সামনে কোনো বিকল্প ছিল না। সারা রাত এই ভয়ানক নির্জন জায়গায় কুকুর নিয়ে বসে থাকার মতো মানসিক শক্তি আমার ছিল না। হাতে একটা টর্চ আর সেলফ ডিফেন্সের জন্য একটা বেসবল ব্যাট ছিল। আল্লাহর নাম নিয়ে আমি ঠিক করলাম জঙ্গলের ভেতর দিয়ে ওই পাহাড়ি আলোর দিকে যাব। ট্রাকটা ভালো করে লক করে দিলাম। র্যাক্সকে সাথে নিয়ে আমি টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। বৃষ্টি তখনও হচ্ছিল, তবে অনেকটা কমে গিয়েছিল। আমার ট্রাক যেখানে দাঁড়ানো ছিল সেটা উঁচু জায়গা, আর যে পাহাড়ি আলোর দিকে যাচ্ছিলাম সেটাও ছিল উঁচু। মানে আমাকে জঙ্গলের ভেতর দিয়েই হাঁটতে হবে। র্যাক্স পাশে পাশে ছিল। কিছুটা পথ পেরোনোর পর সামনে এক হ্রদ দেখা গেল। জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা হ্রদ, বিশ্বাসই হচ্ছিল না। চাঁদের আলো হালকা ভেসে এসে পানির উপর চকচক করছিল। অবিশ্বাস্য দৃশ্য। আমি হ্রদটার চারপাশ ঘুরে অপর প্রান্তে যেতে শুরু করলাম। হঠাৎই আমার চোখে পড়ল হ্রদের ধারে এক ছোট্ট কাঠের কুঁড়ে ঘর। এত সুন্দরভাবে বানানো, তবুও এক অদ্ভুত ভৌতিক শূন্যতা চারপাশে। বুকের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলছিল, এটা বোকামি, এই পথে পা বাড়িও না। কিন্তু আমি ভাবলাম হয়তো এখানে কেউ আছে, হয়তো সাহায্য পাবো। আমি আর র্যাক্স ধীরে ধীরে কুঁড়ে ঘরের দিকে এগোলাম। র্যাক্সের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠছিল। কুঁড়ে ঘরটা এমনভাবে তৈরি ছিল যে সামনে কাঠের বারান্দাটা পুরো হ্রদের উপর বেরিয়ে আসে। ভেতরে একটা ছোট্ট একচালা ঘর, পুরো কাঠ দিয়ে বানানো, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছিল শত বছরেও কেউ এখানে আসেনি। আমি সাবধানে কাঠের ফ্লোরে পা রাখলাম। মচমচ শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আর আমি হ্রদের পানিতে তলিয়ে যাব। তবুও সাহস করে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে গেলাম।
ঘরের প্রতিটি জিনিস যেন কোনো মানুষের দৈনন্দিন ব্যবহারের, বিছানা, চেয়ার, টেবিল, বাসনপত্র সব কিছুই ছিল, কিন্তু সব কিছুতেই পুরো ধুলো, গন্ধ আর মাকড়সার জাল জমে আছে। মনে হচ্ছিল যুগ যুগ ধরে এখানে কেউ আসেনি। এক পাশে কিছু খাবারের প্যাকেট পড়েছিল। আমি হাতে তুলে দেখলাম মেয়াদ শেষ হয়েছে, 1998 কি 1999 সালের। মানে এতদিন ধরে এই ঘরটা পরিত্যক্ত। তারপর আমি একটা আলমারি খুললাম, ভেতরে ঝুলে আছে বড় বড় রেইনকোট, পুরনো কাপড় যেমন 80-90 দশকের মানুষজন পরতো, সেগুলো ওই আলমারিতে ঝুলেছিল। সব কিছুই দেখতে ভীষণ ইউনিক লাগছিল। আমি টর্চের আলোয় জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আসলে আমার দরকার ছিল সাহায্য। এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেউ না কেউ তো সেই দূরের আলোওয়ালা জায়গায় পাবই, কিন্তু পাহাড়ি জায়গার একটা আলাদা ধোঁকা আছে। চোখে মনে হয় আলোটা খুব কাছেই, হয়তো সামান্য হাঁটলেই পৌঁছে যাব, কিন্তু বাস্তবে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও গন্তব্যে পৌঁছানো যায় না। ঠিক তাই হলো। আমি সেই জায়গা থেকে বেরিয়ে এলাম। রেক্স আমার সাথে সাথে চলছিল। সেই ঘরটার ভেতরে একটা বিছানাও ছিল, এমনকি একটা পুরনো ভিনটেজ টিভিও। স্পষ্ট বোঝা যাচ্ছিল একসময় কেউ এখানে ঠিকমতো বসবাসের আয়োজন করেছিল। বাইরে এসে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে আমার পা পিছলে গেল। একেবারে ঢাল বেয়ে নামতে গিয়ে পা মচকে গেল। পাশে পড়ে থাকা এক তীক্ষ্ণ কাঠের টুকরো আমার পায়ে গভীরভাবে ঢুকে গেল। যন্ত্রণায় হাঁটার শক্তি হারিয়ে ফেললাম। বসে পড়লাম মাটিতে। রেক্স চারপাশে পায়চারি করছিল, কখনো চিন্তিত, কখনো ভীত। ব্যথার থেকে বড় ভয়টা ছিল মনে। যদি এর চেয়েও খারাপ কিছু ঘটে তবে আমি কিভাবে সামলাবো? ট্রাকে ফেরার অবস্থাও আমার আর ছিল না। মনে মনে আফসোস হচ্ছিল, যদি ট্রাকের কেবিনেই রাতটা কাটিয়ে দিতাম। ভোর হলে হয়তো কোনো সাহায্য জুটত। মোবাইলের সিগন্যালও আসছিল না। বৃষ্টি কখনো থেমে হালকা হতো, কখনো ঝেপে নামতো। ব্যথার ধাক্কায় অনেকক্ষণ বসে থেকে অবশেষে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু দাঁড়াতেই বোঝা গেল পায়ে শুধু ক্ষতই নয়, মারাত্মক মচকেও গেছে। ওজনই নিতে পারছে না, হাঁটা তো দূরের কথা। রেক্সকে ভিজতে দেখে মায়া হচ্ছিল। মনে হলো অন্তত ওকে তো বাঁচাতে হবে। সেই দায়িত্ববোধ থেকে আবার একটু সাহস পেলাম। সিদ্ধান্ত নিলাম, সামনের যে হাটটা আছে, মানে যেই কুঁড়ে ঘরটা আছে, একটু আগেই ছেড়ে এসেছি, ওখানে রাতটা কাটাতে হবে। খাবার দাবার সব কিছুই ট্রাকে আছে, কিন্তু এই অবস্থায় ট্রাকে ফেরা অসম্ভব। আমি ধীরে ধীরে কষ্ট করে রেঙাতে রেঙাতে আবার হাটটার দিকে ফিরে গেলাম। ঝড় বৃষ্টির অন্ধকারে হাটটা হৃদের ধারে এক ভয়ঙ্কর চেহারা নিয়েছিল, তবু সেটাই তখন নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল। কাঠের কোকিয়ে ওঠা ফ্লোর পেরিয়ে আবার ভেতরে ঢুকলাম। ভেজা জামা কাপড়, জ্যাকেট, জুতো সব খুলে রাখলাম। বিছানাটা ধুলো ঝেড়ে পরিষ্কার করে শুয়ে পড়লাম। বুকের ভেতরে তীব্র ব্যথা থাকলেও শুয়ে কিছুটা শান্তি পেলাম, কিন্তু আমার মধ্যে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না যে উঠে গিয়ে দরজাটাও বন্ধ করতে পারি। বাইরে তখনও ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রতিটি বাস আমার বুক কেঁপে উঠছিল ভয়ে। আমি কষ্ট করে বিছানা থেকে উঠে দরজাটা গিয়ে বন্ধ করে দিলাম, কিন্তু হাটটার পেছনের দিকটায় একটা কাচের জানালা ছিল, যেটা না ঢাকা যায় না বন্ধ করা যায়। আমার সেটাই ছিল ঠিক আমার মাথার কাছে। সেই জানালা থেকেই ভয়টা আরও বেড়ে যাচ্ছিল, কারণ বাইরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল, আর প্রতিবার বিদ্যুতের ঝলকানিতে পুরো ঘরের ভেতর আলোর ঝলক ঢুকে পড়ছিল। যদি জানালার সামনে কোনো পর্দা থাকতো টেনে দিতাম, কিন্তু কিছুই ছিল না। রেক্স চুপচাপ গিয়ে কোনায় বসেছিল। ওর গলায় আমি সবসময় একটা মোটা সুন্দর চেইন পরাতাম, যাতে ধরলেই ও আমার সঙ্গে সঙ্গে চলে। সেটা খুলে রেখেছিলাম। আমি শুয়ে রেক্সের দিকেই তাকিয়ে ভাবছিলাম এখান থেকে কিভাবে বের হব। হঠাৎ খেয়াল করলাম রেক্সের কান খাড়া হয়ে গেছে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। এই ভঙ্গি তখনই করে যখন ও কিছু শোনে বা বুঝতে পারে। কুকুররা আমাদের আগেই অনেক কিছু টের পায়। রেক্স একেবারে অ্যালার্ট পজিশনে চলে গেল। তারপর হঠাৎই ও
চারদিকে দৌড়াদৌড়ি শুরু করলো। কখনো জানালার কাছে গিয়ে ঘেউ ঘেউ করছে, কখনো দরজার কাছে। আমার বুক ধরফর করতে লাগলো। ঝড় বৃষ্টির ভেতরেও আমার কানে স্পষ্ট ভেসে আসছিল, বাইরে যেন কেউ ঝোপঝাড় ঠেলে হাঁটছে, আর সেই পায়ের শব্দ ধীরে ধীরে সেই হাটটার দিকে, মানে সেই ঘরের দিকে এগোচ্ছে। তারপর আচমকাই সব চুপ। আমি কান খাড়া করে শুয়ে রইলাম। রেক্সকে ইশারায় চুপ থাকতে বললাম, কিন্তু ও পুরো অ্যালার্ট হয়েছিল। কিছুক্ষণ পরেই আবার শব্দ ভেসে এলো, কাঠের ফ্লোরে কারো হাঁটার আওয়াজ। কেউ ঠিক দরজার সামনে এসে দাঁড়ালো আর দরজায় টোকা দিল। রেক্স দাঁত বের করে গর্জে উঠল। ও এমন ভঙ্গিতে ছিল যেন মুহূর্তেই ঝাঁপিয়ে পড়বে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। টোকাটা একেবারেই স্বাভাবিক, যেমন আমরা ঘরে দিই, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতের ভয়ঙ্কর নীরবতার মধ্যে সেটা ভীষণ অস্বাভাবিক লাগছিল। আমার বুক কাঁপতে কাঁপতে আমি বিছানা থেকে উঠে দরজার দিকে এগোলাম, কিন্তু ঠিক তখনই রেক্স আমার জিন্সের পায়ের অংশ দাঁত দিয়ে শক্ত করে টেনে ধরলো। আমাকে যেতে দিচ্ছিল না সে। আমি দাঁড়িয়ে রইলাম। রেক্স আমার জিন্সের নিচের অংশ দাঁতে কামড়ে ধরে রেখেছিল। আমি তো তাকে ছোটবেলা থেকে লালন করেছি। তার প্রতিটি অঙ্গভঙ্গি আমি বুঝতে পারি। আমি বুঝলাম সে ভয় পেয়েছে, আমাকে বাইরে যেতে দিতে চাইছে না। তাই সেখানেই থেমে গেলাম। কিছুক্ষণ চুপচাপ সেই পরিবেশ শুনতে লাগলাম। মনে মনে ঠিক করলাম, এবার যদি আবার দরজায় টোকা পড়ে তবে অবশ্যই বাইরে গিয়ে দেখে আসব। কিন্তু আশ্চর্য, আর কোনো শব্দ এলো না। 1 মিনিট থেকে 2, 2 থেকে 3, এভাবে প্রায় 5 মিনিট কেটে গেল। যাই হোক, সে আর নড়ল না। শেষে আমি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই হঠাৎ মনে হলো, যে বা যেই হোক, সে যেন কেবিনের চারপাশে ঘুরছে। পায়ের শব্দ চারদিকে শোনা যাচ্ছিল। আমি আগে বলেছিলাম আমার মাথার পাশে একটা কাচের জানালা ছিল। সেদিকে তাকাতেই বুক কেঁপে উঠল। মাথায় এলো ম্যাট্রেস টেনে এনে ওই জানালার সামনে দিলে ভালো হতো, কিন্তু তখন আর সেটা মাথায় আসছিল না। আমার চোখ তখন রেক্সের উপরেই ছিল। তার মোটা চেইন মেঝেতে ছড়িয়েছিল। হঠাৎই দেখলাম যেন কেউ সেই চেইন নেড়ে দিল। রেক্স বসা ছিল, আর এক মুহূর্তে সে লাফ দিয়ে অ্যালার্ট হয়ে গেল। আর ঠিক তখনই আলমারির দরজা ঝোঁকিয়ে খুলতে শুরু করলো। ভয়ানক শব্দ হচ্ছিল। কাঠের পুরনো ক্যাবিনেটের দরজা ধীরে ধীরে খুলছে। মনে পড়ল আসার পর আমি আলমারি দেখেছিলাম, হয়তো ভালো করে বন্ধ করিনি, তাই আলগা ছিল, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে খুলছে। রেক্স অস্থির হয়ে উঠল। আমি চুপ করে বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলাম। ফোন বের করে বাচ্চাদের ছবি দেখতে লাগলাম, যেন নিজেকে সামলাই। আবার ভেবে রাখলাম, সিগন্যাল পেলেই কাউকে ফোন করব, কারণ শুধু ট্রাকের সাহায্য নয়, এবার আমার নিজেরও সাহায্য করতে হবে। ঠিক তখনই দেখলাম আমার জানালার কাছে যেন কেউ দাঁড়িয়ে আছে। বুক কেঁপে উঠল। পেছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছিল না, কিন্তু অদ্ভুত এক জোরালো অনুভূতি হচ্ছিল, যেন কিছু আমাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। অবশেষে সাহস সঞ্চয় করে হঠাৎ ঘুরে তাকালাম। দেখি কাচের জানালা দিয়ে একটা ভয়ঙ্কর মুখ ভেতরে উকি মারছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, সরাসরি আমার দিকে তাকানো, যেন আমার প্রতিটি নড়াচড়ায় তার নজর। এই দৃশ্য দেখা মাত্র রেক্স পাগলের মতো চিৎকার করে ঘেউ ঘেউ করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল বুক ফেটে যাবে। ওই ঘটনার পর আবার বাইরে পায়ের শব্দ, এবার সরাসরি দরজার কাছে এসে কেউ জোরে জোরে ধাক্কাতে লাগলো। কাঠের কেবিন কেঁপে উঠছিল। কিভাবে বর্ণনা করি, কি ভীষণ ভয়ানক ছিল মুহূর্তটা। মনে হচ্ছিল ওই জঙ্গলের অন্ধকারে কেউ আমাদের চারপাশ ঘিরে ঘুরছে, সুযোগের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর বৃষ্টি তখনও ঝরছিল। বুকের ভেতর সাহস জোগালাম। ভাবলাম একবার বাইরে তাকাই, দেখি আসলে কি হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। খোলার আগে কান পেতে বাইরে শোনার চেষ্টা করলাম। আমি আগে কান পেতে শুনলাম বাইরে কেউ দাঁড়িয়ে আছে কি না। কিছুই চোখে পড়ল না। সাহস সঞ্চয় করে দরজাটা আস্তে আস্তে খুললাম। দূরে হ্রদের ধারে যে ঘন জঙ্গল ছিল, তার অন্ধকারে চোখে পড়ল এক অদ্ভুত সৃষ্টি। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, তার চোখ জ্বলজ্বল করছিল, আর সে দূর থেকে সরাসরি আমার দিকে তাকিয়েছিল। আমি যখন থেকে এখানে ছিলাম, কিন্তু মনে হলো সে শুরু থেকে আমাকে খুঁজছিল, আমার ওপর নজর রাখছিল। তখনই আমার মনে নিশ্চিত হয়ে গেলাম, যখন থেকে আমি এই জঙ্গলে ঢুকেছি
দেখেছি তখন থেকে কেউ আমাকে অনুসরণ করছে। আমার কুকুর রেক্স পাশে ছিল, কিন্তু তার জন্য ভয় হচ্ছিল। আমি তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, সব লক লাগালাম। তারপর পায়ে যেখানে আঘাত পেয়েছিলাম ফার্স্ট এইড কিট বের করে ব্যান্ডেজ বেঁধে নিলাম। রাতভর বাইরের অদ্ভুত শব্দ চলতেই থাকলো, প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটলো। রেক্স আমার ভরসা, আমি তার। ঘুম আসলেও বারবার মনে হচ্ছিল জানালার ওইদিকে কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে। অবশেষে কোনোভাবে চোখ লেগে গেল। সকালে উঠে দেখি সেই ভয়ঙ্কর পরিবেশ এখন একেবারেই শান্ত আর সুন্দর। মনে হচ্ছিল যেন রাতের সব কিছুই দুঃস্বপ্ন ছিল। সাহস করে বের হলাম, তারপর হেঁটে হেঁটে আবার আমার ট্রাকের দিকে রওনা দিলাম। পথের মধ্যে ফোন নাড়াচাড়া করতে লাগলাম, যদি সিগন্যাল পাওয়া যায়। ভাগ্য ভালো, কিছুক্ষণ পরে সিগন্যাল পেলাম। সাথে সাথে হেল্পলাইনে কল করে লোকেশন জানালাম। ওরা বলল 2 থেকে 3 ঘন্টার মধ্যে সাহায্য পৌঁছাবে, কিন্তু বাস্তবে দুপুর 1টার দিকে, মানে অনেক দেরিতে, একটি 8x8 গাড়ি এলো। ইউনিফর্ম পরা কয়েকজন নামলো। আমি সব ঘটনা তাদের বললাম। তাদের কাছে ভারী সরঞ্জাম ছিল, তারা অনেক কষ্ট করে আমার ট্রাকের সামনে পড়ে থাকা বিশাল গাছ সরালো। ভূমিধসের কারণে কিছু পাথরও রাস্তায় পড়েছিল, সেগুলো একসাথে সরালাম। শেষে রাস্তায় এমন অবস্থা এলো যাতে আমার ট্রাক যেতে পারে। আমি ট্রাক চালু করে সেখান থেকে বের হলাম এবং সামনে এগোলাম। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাকে আর আপনার লিসেনার্সদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম মাজিদ, আমি করাচিতে থাকি এবং আমার বয়স 15 বছর। আমি আপনাদের আমার ঘটনা শোনাতে চাই। কিছু মাস আগে আমি আমার গ্রামে যাই, যার নাম মিরোয়া। জীবনের বাস্তবতার কারণে গ্রামে যাওয়ার সময় খুব কমই মেলে। এবার মনে হলো পুরো গ্রাম ঘুরে আসব। আমি তখন তরুণ রক্তের উদ্দীপনায় ভরা ছিলাম। একবার মন স্থির করলে তা অবশ্যই করতে হতো। আমার চাচাতো ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট দূরে। তখন মনে হলো বাইকের চাবি বাবা থেকে চাই। বাবা যখন জানলেন আমি চাচাতো ভাইয়ের বাড়িতে যাব, তখন তিনি চাবি দিয়ে দিলেন। রাত 10টা বেজে যাচ্ছিল। আমি রাস্তায় আমার বাইক দ্রুত চালাচ্ছিলাম। রাস্তা খালি ছিল এবং বাইক চালানোর এক আলাদা আনন্দ ছিল। তখন খুব ঠান্ডা ছিল না, কারণ গ্রীষ্মকাল চলছিল। বাইরে বাতাস বিশেষ আনন্দ দিচ্ছিল। ওপর থেকে একা বাইকে ঘুরে বেড়ানো অনেক মজা হচ্ছিল। পুরো রাস্তা অন্ধকারে ঢেকেছিল, শুধু বাইকের লাইটটাই পথ দেখাচ্ছিল। আমি দেখলাম মিরওয়ার দিকে 2টি রাস্তা যায়, একটি রোড সাইড হাইওয়ে এবং অন্যটি শর্টকাট। যদি কারো কাছে বড় গাড়ি থাকে, রাস্তা খালি থাকে এবং তরুণ রক্ত থাকে, তবে জানিনি মানুষ কি করে, মজা করার জন্য এগোয়। আমি সেই একইভাবে শর্টকাট বেছে নিলাম এবং বাইক নিয়ে সেই পথে চলতে লাগলাম। এই পথ সম্পর্কে অনেক ঘটনা শুনেছিলাম। কেউ বলে এখানে চোর ডাকাত থাকে, কেউ বলে জিন্নাত থাকে। এটা সত্য কিনা জানি না, কেউ শুধু ভয় দেখায়। বহুবার এই পথ নিয়ে ঘটনা শুনেছিলাম, কিন্তু সব অগ্রাহ্য করে আমি চলতে লাগলাম। রাত 10টা, রাস্তায় আমি একাই, তাই আমি আরও আনন্দ নিয়ে এগোচ্ছিলাম। কখনো হুইলিং করতাম, কখনো বাইকের উপর অর্ধেক দাঁড়াতাম। ওপরে বাতাস চলছিল, ঠান্ডা ও মিষ্টি, আমার মনকে আরও আকর্ষণ করছিল। প্রায় 10 মিনিট যাওয়ার পর আমি দেখলাম কেউ আমাকে থামাচ্ছে। কে জানে সে কে ছিল, তার শরীর চাদর দিয়ে ঢাকা ছিল। সে আমাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আমি বেশি মন দিলাম না এবং অগ্রাহ্য করলাম। বাইকের গতি বাড়ালাম এবং এগিয়ে চললাম। যখন আমি তাকে দেখলাম, তখন আমার মনে সেই আগের শোনা ঘটনাগুলো ফিরে আসলো, যে এখানে চোর থাকে। তাই আমি আরও গতি বাড়ালাম, থামলাম না। সে অনেক পিছনে থাকলো। কে জানে সে কে ছিল, কিন্তু হ্যাঁ, এর কাছ দিয়ে যাওয়ার সময় আমি অদ্ভুত অনুভূতি পেলাম। জানি না কি হলো, আমার হৃদস্পন্দনও দ্রুত হয়ে গেল। যাই হোক, আমি ভয় পেলাম না এবং এগিয়ে চললাম। হৃদস্পন্দন এখনও অস্থির ছিল, কিন্তু বাইক থামায়নি। অল্প দূরে গিয়ে দেখলাম সামনে একটি পুলিশ চৌকি এবং একটি পুলিশ দাঁড়ানো। এতে আমার কিছু সাহস বেড়ে গেল। দেহ পুরো শুকিয়ে গিয়েছিল এবং হৃদস্পন্দন এখনও দ্রুত ছিল। আমি সেখানে বাইক থামালাম এবং দ্রুত পানি খেতে শুরু করলাম। পানি খাওয়ার পর আমি মাত্র 2 মিনিট সেখানে ছিলাম, কিন্তু একবার আরও সেই ব্যক্তিটিকে দেখলাম।
সে এখনো সেই কালো চাদর পরা ছিল। এবার সে আমার অনেক কাছে ছিল, এত কাছে যে আমার রোমাঞ্চ উঠেছিল। মনে হচ্ছিল যেন সে আমাকে এখান থেকে যাওয়ার জন্য বলছে। আমি দ্রুত বাইকের দিকে এগোলাম, বাইক চালু করলাম এবং সম্পূর্ণ গতি দিয়ে এগোলাম। বাইক চালিয়ে আমি চাচাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। পৌঁছানোর পর আমার অবস্থা খুব খারাপ ছিল, হৃদয় ভীষণভাবে ব্যস্ত এবং কপালে ঘাম ভিজেছিল। আজ বুঝতে পারলাম যে আগে যা ঘটনা শুনেছি তা হয়তো ঠিক ছিল, অথবা সেখানে চুরি বা ডাকাতির কোনো ভিন্ন বাস্তবতা ছিল। কিন্তু এখানে আমি একেবারে ভিন্ন কিছু দেখেছিলাম। আমি বাইক পার করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই মনে হলো যেন আমার পা মাটির সঙ্গে মিলছে না। আমার চাচাতো ভাই খুব অদ্ভুত আচরণ করছিল, কখনো একদিকে দৌড়াচ্ছে, কখনো অন্যদিকে। কেউ তাকে সামলাতে পারছিল না। কখনো এত ভয়ঙ্কর চিৎকার করছিল যে হৃদয় কাঁপছিল। বাড়ির সকল লোক খুব কষ্টে দাঁড়িয়ে চেষ্টা করছিল তাকে সামলানোর, কিন্তু সে কারো নিয়ন্ত্রণে আসছিল না। আমি দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। বাড়ির সবাই ভীষণ সমস্যায় ছিল। কেউ বলছিল এটি জিন্নাতের ছায়া, কেউ বলছিল ওর মাথা ভেঙে গেছে অতিরিক্ত চিন্তার কারণে। আল্লাহই ভালো জানেন কি হয়েছে। সে এত অদ্ভুত আচরণ করছিল। শেষে তাকে জোরপূর্বক ভিতরে নিয়ে যাওয়া হলো এবং চাচাতো ভাইয়ের সঙ্গে বাইরে বসে গেলাম। আমি তাকে পুরো ঘটনার বিবরণ দিলাম। তখনও আমার কপালে ঘাম ভিজেছিল। চাচাতো ভাইয়ের অবস্থা দেখার পর আমার ভয় আরও বেড়ে গেল। যখন আমি চাচাতো ভাইকে এই ঘটনা বললাম তখন সত্যিটা জানতে পারলাম। আমার পা মাটির সঙ্গে মিলছিল না। চাচাতো ভাই বলল যে পুলিশ চৌকি যেখানে দেখেছি প্রায় 1 বছর আগে তা সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে কেউ বসে না এবং এলাকা অনেক নির্জন। আমার এক চাচাতো ভাই যে আমার থেকে 2 বছর বড় সেখানে থাকতো। সে যখন আমাকে বলল তখন আমার রোমাঞ্চ বা কাঁপুনি উঠে গেল। এরপর আমাকে জ্বর ধরলো। প্রায় 1 সপ্তাহ আমি খুব অসুস্থ ছিলাম, কিন্তু আর কখনো সেই পথে যাওয়ার সাহস পেলাম না। আজও যখন আমি সেই ঘটনার কথা মনে করি আমার রোমাঞ্চ বা কাঁপুনি উঠে আসে। আমার চাচাতো ভাই যার কথা বলেছি তাকে বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ধীরে ধীরে সে সুস্থ হচ্ছে। তার সাথেও জিন্নাতের কোনো কৌতূহল ছিল। আল্লাহর কৃপায় আমি এখন করাচিতে ফিরে এসেছি এবং আমার চাচাতো ভাইও সুস্থ। কিন্তু সেই সময় আমি ভুলতে পারিনি এখনো। কত ভয়ঙ্কর ছিল, আর কে জানে কোন মুহূর্তে তা ঘটলো। আমি মিরওয়ায় শর্টকাট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এসব ঘটলো। এই অভিজ্ঞতা আমি একাই করেছি এবং ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনারা আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ নিজের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম আব্দুল মালিক। আমি আপনার পুরনো সাবস্ক্রাইবার। আমার সঙ্গে শৈশবে একটা ঘটনা ঘটেছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ঘটনা 2013 সালের। তখন আমার বয়স 12 বছর। আমি এবং কয়েকজন বন্ধু হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করলাম। প্রায় রাত 7টা। আমার ছোটবেলায় শনিবার ও রবিবার খুব মজা করতাম আমরা সবাই, তাই সবাই একসাথে হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করলো। আমার পালা ছিল খুঁজে বের করার। আমি সবাইকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমি একটি গাছের কাছে গিয়েছিলাম। মনে হলো কেউ সেখানে লুকিয়ে আছে। কাছে গেলাম, হঠাৎ আমার বন্ধু ফেজানের মুখ সামনে এসে গেল। আমি ভীষণ ভয় পেলাম। কি হলো বুঝতে পারছিলাম না। যখন ফেজানকে খুঁজে পেলাম আমি জোরে চিৎকার করে বললাম, বাইরে বের হও, আমি ফেজানকে খুঁজে পেয়েছি, এবার তোমাদের পালা। কিন্তু কেউ বের হলো না। সঙ্গে যিনি অন্ধকারে দাঁড়িয়েছিলেন আমার বন্ধু, সে আমাকে অদ্ভুতভাবে দেখছিল এবং হাসছিল। তার তাকানো ভীষণ রহস্যময় ছিল। আমি নজর না দিয়ে বললাম, চলো বাকি সবাইকে খুঁজে বের করি, এবার তোমার পালা। সে জোরে হেসে আমার সঙ্গে চলতে লাগলো। আমি আবার বন্ধুদের ডাকলাম, বাইরে বের হও, আমি ফেজানকে খুঁজে পেয়েছি। এরপর যা ঘটলো তা আজও ভুলতে পারিনি। হঠাৎ সব বন্ধু বাইরে চলে এলো এবং আমার দিকে রাগ করে বলল, তুমি চিটিং করেছো, আমাদের বাইরে ডেকেছো। যখন আমার চোখ ফেজানের দিকে পড়লো তখন চমকে গেলাম। সে তো আমার বন্ধুদের সঙ্গে বাইরে আসছিল। হঠাৎ সেই গাছের ঘটনা মনে পড়লো এবং তার ভয়ঙ্কর হাসি। শীতকালে ঘাম বের হলো। আমি বন্ধুদের সব বললাম, কিন্তু তারা বিশ্বাস করলো না। তাদের মনে হয়েছিল আমি মিথ্যা বলে চিটিং করেছি। আমি বাড়ি গিয়ে দাদি ও মাকে বললাম। তারা আমাকে তাবিজ দিল এবং পরবর্তীতে গাছের কাছে যাওয়া থেকে কঠোরভাবে বিরত রাখলো। এরপর আমি আর কখনো এমন করিনি। সেই ব্যক্তি চূড়ান্ত
ভ্রান্তভাবে কে ছিল, ডাইনি না জিন্নাত জানি না, তবে আজও সেই ঘটনা মনে পড়লে ভয় লেগে যায়। চলুন আরেকটি ঘটনায় চলে যাই। আমার নাম রিজওয়ান। আমি আপনাদের আমার শৈশবের একটি সত্যিকারের ঘটনা বলতে চাই, যেখানে আমি থাকতাম। এখন আমি সেই মহল্লা ছেড়ে চলে গিয়েছি। আমাদের বাড়ির কাছে গলির মোড়ে একটি খুব পুরনো গাছ ছিল, যা মানুষ তালের গাছও বলে। সেখানে রাতের বেলা কেউ যায় না। গাছের ওপর এমন একটি ভয়ঙ্কর ছায়া ছিল যা কেউ জানতো না। রাত এশার আজান হলে আর কেউ সেখানে একা যায় না। এই কারণে বহু পুরনো বাসিন্দা সেই মহল্লা ছেড়ে গেছে। দেখা যেত আগে মানুষ এশার আগে কাজ শেষ করত এবং রাতে দেরি করত না। তবে যদি কেউ রাতের বেলায় কোনো জরুরি কাজে সেই গাছের নিচ দিয়ে যায়, গাছের ওপর থেকে কোনো কিছুর কণ্ঠ তার নাম নিয়ে ডাকতো, তুমি কোথায় যাচ্ছ? যে ব্যক্তি পেছনে ফিরে তাকাতো, হঠাৎ তার মুখে এমন একটি থাপ্পড় লাগতো যে মানুষ পাগল হয়ে যেত। কিছু মানুষের সাথে এরকম ঘটলে অনেক দিন অসুস্থ থাকার পর মারা যেত। যদি কেউ গাছ কেটে ফেলার কথা ভাবতো, রাতের স্বপ্নে সেই কণ্ঠ এসে তাকে এত ভয় দেখাতো যে পরের দিন সে অসুস্থ হয়ে যেত। এর কোনো সমাধান ছিল না। অনেক পীর ফকির আসতো, কিন্তু কিছু করা যেত না। এই কারণে আমরা সেই মহল্লা ছেড়ে গিয়েছিলাম। শুনেছি এখন সেখানে কেউ থাকে না, সবাই সেই মহল্লা ত্যাগ করেছে। তবে সেই গাছ আজও আছে। আজও যখন রাতের বেলা কোনো গাছের কাছে দিয়ে যাই খুব ভয় লাগে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন অন করুন। এতে আপনি আমার ভূত এফএম পরিবারের অংশ হয়ে যাবেন এবং আমার ঘটনার নোটিফিকেশনগুলো আপনাদের পৌঁছাতে থাকবে। নিজের যত্ন নিন, দোয়ায় মনে রাখবেন, অনুমতি মিললে আবার কোনো আকর্ষণীয় ঘটনার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।